ড্রাইভারকে নামিয়ে দিয়ে গাড়িতে উঠে বসলো সুন্দর। তারপর তীব্র গতিতে বেরিয়ে গেল হোটেল থেকে। মিনিট দশেকের মধ্যে শহর ছাড়িয়ে এসে চলে এলো পাহাড়ের ওপাশে। এদিকে ঘরবাড়ি কম, রাস্তা নির্জন। কিছুক্ষণ গাড়ি চালানোর পর একটা বাকিসে গাড়ি দাঁড় করালো। তারপর নিচে নেমে সামনে তাকালো। বিশাল খাদের শেষে জঙ্গলের মাথাগুলো দেখা যাচ্ছে। সেটা ছড়িয়ে আছে বহুদূর পর্যন্ত। কোথাও কোনো শব্দ নেই। এরকম জনমানবহীন এলাকার একটা হোটেলে তাকে সারা জীবন কাটাতে হবে নাকি? অসম্ভব। মালিকের ছেলে হয়ে সেলস অ্যান্ড প্রমোশনের দায়িত্ব নিয়ে মাইনে নিতে হবে। কত টাকা দেবে দুর্যোধন মিত্র? 12 লাখ টাকা বছরে। তার মানে $24,000। একটি ট্যাক্সিওয়ালাও নিউ ইয়র্ক শহরের দ্বিগুণ রোজগার করে। তাছাড়া হোটেলে বসে সেলসের কাজ দেখা যায় না। ক্লায়েন্ট পেতে হলে তাকে দিল্লিতে অফিস করতে হবে। দুর্যোধন মিত্রকে এটা বুঝতে হবে। না বুঝলে তার পক্ষে এখানে থাকা সম্ভব নয়। সুন্দর সিগারেট ধরালো। আমেরিকায় থাকার সময় এই নেশা থেকে সে মুক্ত হয়েছিল বাধ্য হয়ে। সর্বত্র সিগারেট বিরোধী কথাবার্তা। কেউ সিগারেট খেলে তার দিকে মানুষ করুণার চোখে তাকায়। দিল্লিতে নেমে টিনার সঙ্গে দুটো রাত থেকে সিগারেট খেতে ভালো লাগছে। টিনাও সিগারেট খায়। টিনা আর ও সিগারেট একসঙ্গে খায়। আলাপ হয়েছিল নিউ ইয়র্কে। আলাপের দ্বিতীয় দিনেই টিনা বলেছিল, হাউ অ্যাবাউট এ বনলেস ফ্রেন্ডশিপ। মুখ চোখটি সাধারণ, কিন্তু ফিগার অসাধারণ। আর সেটাকে ব্যবহার করতে টিনা জানে। মাস 6 আগে বাবার মৃত্যুর খবর পেয়ে দিল্লিতে এসেছিল মেয়েটি। ফোনে যোগাযোগ ছিল। কবে কোন ফ্লাইটে দিল্লিতে নামছে টিনাকে জানিয়েছিল সুন্দর। ওকে পেয়ে দুর্যোধন মিত্রকে জেটল্যাগের গল্প বানিয়ে বলতে হয়েছিল। কিন্তু দুর্যোধন মিত্রকে এবার অন্যরকম লাগছে তার। এত ব্যক্তিত্ব ভদ্রলোকের আগে ছিল না। হঠাৎ যেন ভাবনার দিক থেকে 50 বছর এগিয়ে গেছেন। এটা কি ওর নতুন স্ত্রীর অবদান? ভদ্রমহিলা নাকি দিল্লির মেয়ে, ফ্যাশন ডিজাইনার। বিয়ের খবরটা সুন্দর বাবার টেলিফোনে জেনেছিল। সুন্দর, তোমার মায়ের মৃত্যুর পর আমি একা হয়ে যাই। এই একাকিত্ব ভুলতে ব্যবসায় ডুবে গিয়েও শান্তি পাইনি। দিল্লিতে এক ভদ্রমহিলার সঙ্গে দেখা হলো। তিনি অবিবাহিতা, ফ্যাশন ডিজাইনার। আমরা একমত হয়েছি। তারপর বিয়ে হয়ে গেল। কোনো প্রতিক্রিয়া হয়নি সুন্দরের। ওল্ড ম্যান বিয়ে করলে তার কি ক্ষতি? এ বয়সে নিশ্চয়ই বাবা হওয়ার স্বাদ হবে না। কিন্তু এখন মনে হচ্ছে ওই লেডিই দুর্যোধন মিত্রের ওই ব্যাপক পরিবর্তনের উদ্যোক্তা। মহিলা বোধহয় তার অস্তিত্ব মানতে পারছেন না বলে দুর্যোধন মিত্র নিজের ছেলেকে কর্মচারী হিসেবে দেখতে চাইছেন। নিজের বাড়িতে যেতে না দিয়ে হোটেলে থাকার ব্যবস্থা করেছেন। মাথা গরম হয়ে গেল সুন্দরের। গাড়িতে উঠে সেটাকে ঘুরিয়ে সোজা চলে এলো দুর্যোধন মিত্রের প্রাসাদে। গাড়ি থেকে নামতেই পুরনো দারোয়ান ছুটে এসে সালাম করল। সুন্দর বলল, মেম সাহেবকে বলো আমি এসেছি। মেম সাহেব তো এখানে নেই ছোটা সাহেব। কোথায় গেছেন? দিল্লিতে। শেট। আবার গাড়িতে উঠে বসলো সুন্দর। হোটেলে ফিরে এসে লবিতে পা দিতেই ওর মনে হলো তার এত রেগে যাওয়া উচিত হচ্ছে না। তার দেখা সেরা সুন্দরী এই হোটেলে কাজ করছে। ও কাছে থাকবে পৃথিবীর আর কিছুর প্রয়োজন হবে না। সোজা রিসেপশনে গিয়ে সে বলল, আমি জানি না আমার ঘর কোথায়। তুমি কি দয়া করে খুঁজে দেবে? লীলা অবাক হয়ে পাশে দাঁড়ানো সহকর্মীর দিকে তাকালো। ছেলেটি বলল, স্যার, ইউর রুম ইজ ইন 5th ফ্লোর। আপনার লাগেজ ওখানে পৌঁছে গিয়েছে। সে ইশারায় একজন বেয়ারাকে ডাকল। লোকটা কাছে এসে বলল, সাহেবকে ওর ঘরে পৌঁছে দিয়ে এসো। লোকটা সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। হাসল সুন্দর। বলল, থ্যাংক ইউ লীলা। তারপর বেয়ারাকে অনুসরণ করল। লিফটে 5 তলায় উঠে দেখল নাম্বারবিহীন ঘর আছে অনেক। সে বেয়ারাকে জিজ্ঞেস করল, ভার্গব সাহেব কোথায় থাকেন? পা দিকের সেকেন্ড রুম স্যার। ফার্স্ট রুমটা কার? আপনার স্যার। একটু ভালো লাগলো সুন্দরের। বাকি ঘরগুলোতে কারা থাকে? হোটেলের ছেলে, স্টাফরা দুজন করে এক ঘরে। শেষ দুটো ঘরে লেডিসরা। লীলা মিম সাহেব কোন ঘরে থাকেন? একদম শেষটায়। বেয়ারা দরজা খুলে দাঁড়ালো। এবার তুমি যেতে পারো। পেয়ারা চলে গেলে ঘরে ঢুকলো সুন্দর। অনাড়ম্বর ঘর, শীতাতাপ নিয়ন্ত্রিত। সব আছে, কিন্তু কোনো বাহুল্য নেই। নিজের সুটকেস দুটো দেখল সে।
ফোন তুলে রুম সার্ভিসে ডায়াল করলো। সুন্দর মিত্র বলছি। ইয়েস স্যার। আই এম হাংরি অ্যান্ড আই এম নট ভেজিটেরিয়ান। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। ও হ্যাঁ, হোটেলে ব্লু লেবেল আছে? ইয়েস স্যার। একটা বোতল পাঠিয়ে দিন উইথ লটস অফ আইস। কুইক। সুটকেস খুলে পোশাক বের করে বাথরুমে গিয়ে একটা শাওয়ার নিল সুন্দর। তারপর ঘরে ফিরে টিভি খুলল। নিউজ হচ্ছে। বন্ধ করতে গিয়ে থেমে গেল সে। রামু আঙ্কেল? কি বলছে রামু আঙ্কেল? শোনার আগেই অন্য খবরে চলে গেল সঞ্চালক। একটা সময় লোকটা ভ্যাগাবন্ড ছিল, ফালতু লেবার। দুর্যোধন মিত্র লোকটাকে প্রথমে নেতা বানালেন, তারপর এমএলএ, এমএলএ থেকে এমপি। বলা যায় না, সামনের বার এমপি থেকে মিনিস্টার বানিয়ে দিলে অবাক হওয়ার কিছু নেই। দরজায় শব্দ হলো। সুন্দর বলল, ইয়েস। বেয়ারা ঘরে ঢুকে পরিপাটি করে খাবার সাজিয়ে হুইস্কির বোতল খুলে বরফ পাশে দিয়ে সেলাম করে চলে গেল। বোনলেস চিকেন মুখে পড়ল সুন্দর। বাহ! রামু কাকা কি বলছিল? এখানে না দিল্লিতে? ইন্টারেস্টিং। সে বোতলটা চোখের সামনে তুলল। এই পাহাড়ি শহরের লেবেল এখন চাইলেই পাওয়া যায়। কে যেন বলছিল, স্কটল্যান্ডে ব্ল্যাক লেবেল বছরে যত বোতল তৈরি হয়, ভারতবর্ষে তার দ্বিগুণ বোতল লোকে খালি করে। কোত্থেকে আসে সেগুলো? এই ব্লু লেবেল জাল না তো? সে বোতলের তলাটা পরীক্ষা করল। না, কোনো ফুটোর দাগ নেই। 3 প্যাক হুইস্কির সঙ্গে খাবার যখন প্রায় শেষ, তখন সুন্দর টেলিফোন তুলে অপারেটরকে বলল, রামু আঙ্কেলকে ধরুন তো। স্যার, রামু আঙ্কেলকে? মাই গড, আপনি এখানে চাকরি করছেন কি করে? হু ইজ ইউর এমপি? ওহো, সরি স্যার, এখনই দিচ্ছি। অপদার্থ। বিড়বিড় করল সুন্দর। কয়েক সেকেন্ড পরে রামচন্দ্রের গলা শুনতে পেল সে। ওয়েলকাম ব্যাক। কেমন আছো? ও, অনেকদিন তোমাকে দেখিনি। বাট রামু আঙ্কেল, তোমার জনপ্রিয়তা কি আর আগের মতো নেই? হঠাৎ এই প্রশ্ন? হোটেলের অপারেটরকে বললাম রামু আঙ্কেলকে ধরুন, কিন্তু ও জিজ্ঞেস করলো স্যার রামু আঙ্কেলকে। ওরা আমাকে আঙ্কেল বললে চিনবে না সুন্দর, রামু ভাইয়া বললে বুঝতে পারতো। যাকগে, তুমি তো হোটেলেই আছো। ইয়েস, ইওর ওল্ড ম্যান এখানে থাকতে বলেছে। বাট রামু আঙ্কেল, তুমি এখন কি করছো? তোমার সঙ্গে আমার কথা বলা দরকার। প্লিজ কাম হেয়ার। খুব দরকার? খুব? ঠিক আছে, ঘন্টা 2 পরে যাচ্ছি। নো নো, রাইট নো। আচ্ছা, হাসলেন রামচন্দ্র বণিক। সুন্দর যখন 5 পেগে পৌঁছে গেছে, তখন তার দরজায় শব্দ হলো। সে জড়ানো গলায় জিজ্ঞেস করল, কে ওখানে? রামচন্দ্র বণিক ঘরে ঢুকে হাসলেন। ও মাই গড, কতটা খেয়েছো? এই তো, এতটুকু। বসো বসো রামু আঙ্কেল, তোমাকে টিভিতে খুব হ্যান্ডসাম দেখাচ্ছিল। কেন দেখাচ্ছিল? রামচন্দ্র হাসলেন। আর ইউ অলরাইট সুন্দর? কেন? চোখ বড় করল সুন্দর। আমার মনে হচ্ছে তুমি খুব টায়ার্ড আর একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছ। নো, আমি টায়ার্ড নই, বেশি ড্রিঙ্কও করিনি। বেশ, কি কথা বলতে চেয়েছো? দুর্যোধন মিত্র, মাই ফাদার। লোকটাকে আমি চিনতে পারছি না। তুমি চেনো? কেন এই কথা মনে হচ্ছে? বলছি, তার আগে বলো, তুমি দুর্যোধন মিত্রর সেকেন্ড ওয়াইফ, মাই স্টেপ মাদার, তাকে দেখেছো? আলাপ হয়েছে? হ্যাঁ, খুব ভালো ভদ্রমহিলা। তা তো বলবেই। আমি বানিয়ে বলছি না। আমি কি করে জানবো? তুমি কে? একটা সাধারণ শ্রমিক ছিলে। ওই লোকটা তোমাকে নেতা বানিয়েছে। এমএলএ, এমপি। তুমি তো ওর বউয়ের প্রশংসা করবেই। মুখ ফেরালো সুন্দর। সুন্দর, উনি তোমার মা? সরি, আমার একজনই মা, অ্যান্ড শি ইজ ডেড।
ওকে, হোয়াট ইজ ইউর প্রবলেম? আরে রামু আঙ্কেল, তুমি ইংরেজি বলছো? হোয়াট এ সারপ্রাইজ! গুড। শোনো, আমি এখানে কেন এলাম? দুর্যোধন মিত্র আমাকে ওর এমপ্লয় করে দিল। অ্যান্ড আমার বস হলো ওই ভার্গব লোকটা। আমাকে থাকতে হবে এই ঘরে। অ্যান্ড দ্যাট বিচ থাকবে ওই প্রাসাদে। আমি এটা মেনে নিতে পারছি না। এটা আমার সমস্যা। তাই না? হুম। দেখো সুন্দর, তোমাকে আমি সেই ছোট্টবেলা থেকে জানি। মনে আছে? তুমি আমার সঙ্গে বেড়াতে যেতে খুব ভালোবাসতে। আজ তোমার সমস্যা শুনে আমার খারাপ লাগছে। মিস্টার মিত্রের উচিত ছিল এই হিলটপ হোটেলটাকে তোমার হাতে তুলে দেওয়া। ওর পরে তুমি এই হিলটপ হোটেলের মালিক হবে। একজন কর্মচারীর আন্ডারে তোমাকে কাজ করতে বলা ঠিক হয়নি। রামচন্দ্র বণিক খুব ধীরে ধীরে বললেন, এই কথাগুলো তুমি ফাদারকে বলতে পারবে না? কোনো কাজ হবে না। এখন উনি আমার কথা শোনেন না। যাতে শোনেন সেই ব্যবস্থা করো। মানে? পলিটিক্যাল পার্টি তোমার হাতে। ও, আমি তোমাকে বলবো মাসখানেক ধৈর্য ধরতে। তাই? বেশ, তাই হবে। হোয়াট অ্যাবাউট এ ড্রিংক? সরি সুন্দর। গুড নাইট। রামচন্দ্র বণিক উঠে দাঁড়ালেন। পরদিন সকাল 10টায় মিস্টার ভার্গবের সঙ্গে কথা বলল সুন্দর। ভারতবর্ষ তো বটেই, পৃথিবীর অন্য দেশে হিলটপের কথা প্রচার করতে, ট্যুরিস্টদের আকর্ষণ করতে হলে এই পাহাড়ি শহরে বসে সে কিছুই করতে পারবে না। তার প্রস্তাব, দিল্লিতে একটা অফিস খুলতে হবে। তার ফলে বিভিন্ন অ্যাসেম্বলি বা কনসুলেটের সঙ্গে যোগাযোগ রাখা ছাড়া সর্বভারতীয় কাগজগুলোতে হিলটপ সংক্রান্ত খবর ছাপাতে পারবে। বিজ্ঞাপন দেওয়া অত্যন্ত দরকার। সাংবাদিকদের এখানে নিয়ে এসে আতিথ্য দিলে তারা ফিরে গিয়ে বিভিন্ন কাগজে বিশদ লিখবেন। এগুলোর ব্যবস্থা দিল্লিতে অফিস থাকলেই সম্ভব হবে। মিস্টার ভার্গব সুন্দরের প্রস্তাব উড়িয়ে দিতে পারলেন না। হিলটপের ওয়েবসাইট হলেও ইনকোয়ারি আসছে, কিন্তু সুন্দরের প্রস্তাব অনেক বেশি ফলপ্রসূ হবে বলে মনে হলো তার। তবে দেখতে হবে এ বাবদ কিরকম খরচ হবে। তিনি বললেন, আপনার ভাবনাটা আমার পছন্দ হয়েছে। আপনি এ ব্যাপারে আপনার বাবার সঙ্গে কথা বলুন। নো, আমি আপনাকে জানালাম, আপনি ওকে রাজি করেন। মিস্টার ভার্গব হাসলেন। বেশ, তাই হবে। দ্বিতীয় কথা, আপনি জানেন ক্লায়েন্ট এন্টারটেনমেন্ট একটা জরুরি ব্যাপার। আমি প্রতি মাসে কত টাকার বিল সই করতে পারি? এখানে কেউ এলে হিলটপেই তাদের নিয়ে বসতে পারেন। বাইরে যেতে হবে। কেউ তো সময় নষ্ট করে এখানে এন্টারটেইনড হতে চাইবে না। কত হলে ভালো হয়? অন্তত 1,00,000 টাকা। মিস্টার ভার্গব একটা প্যাড টেনে নিয়ে নোট করলেন। আমি এক্সিকিউটিভ ক্লাসে যাতায়াত করতে অভ্যস্ত। ওকে। কালকে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমার এক্সপেকটেশনস কত। ওয়েল, $4,000 পার মান্থ। আমি মিস্টার মিত্রের সঙ্গে কথা বলে আপনাকে কনফার্ম করব। সুন্দর উঠে দাঁড়ালো। ও হ্যাঁ, আপনারা স্কচ কোথায় পান? কি কেনেন? কেন বলুন তো? কাল রাতে একটা ব্লু লেভেল নিয়েছিলাম। জিনিসটা জেনুইন নয় বলে আমার ধারণা হয়েছে। আমাদের ইম্পোর্ট লাইসেন্স আছে? না, ওটা পাওয়ার ব্যবস্থা করুন। সুন্দর বেরিয়ে গেল। দ্রুত সুন্দরের প্রস্তাব এবং দাবিগুলো লিখে মেল করে দিলেন মিস্টার ভার্গব দুর্যোধন মিত্রের কাছে। 10 মিনিট পরে ফোন পেলেন ওর পিএর কাছ থেকে। স্যার হেড অফিসে লাঞ্চ পর্যন্ত থাকবেন। আপনি ফ্রি হলে দেখা করতে বলেছেন। মিস্টার ভার্গব বললেন, আমি এখনই ওর কাছে যাচ্ছি। বেশ অস্বস্তি নিয়ে গাড়িতে উঠলেন অবিনাশ ভার্গব। হোটেলটা ভালো করে ঘুরে দেখল সুন্দর। তারপর লবিতে নেমে এসে রিসেপশনে পৌঁছে দেখল কালকের ছেলেটির সঙ্গে অন্য এক টিমে কাজ করছে। সে মেয়েটিকে জিজ্ঞেস করল, লীলা কোথায়? ওর সঙ্গে কথা বলা দরকার। স্যার, ওর ডিউটি বিকেল 3টে থেকে। মেয়েটি বলল। মাথা নেড়ে নিজের ঘরে ফিরে এলো সে। তারপর অপারেটরকে ফোনে ধরল। আমি সুন্দর মিত্র বলছি। বলুন স্যার। 5 তলার স্টাফ রুমগুলোতে কি ফোন আছে? হ্যাঁ স্যার। ডাইরেক্ট ডায়ালিং নেই?
হ্যাঁ স্যার, ডাইরেক্ট ডায়ালিং নেই, এক্সটেনশন আছে। লীলা প্রধানের ঘরের লাইনটা অন করুন। একটু পরেই অপারেটর জানালো, রিং হচ্ছে স্যার। থ্যাংক ইউ। এবার আপনি অন্য কাজ করুন। আমি চাই না আমাদের কথাবার্তা তৃতীয় মানুষ শোনে। আন্ডারস্ট্যান্ড? ওকে স্যার। লীলার গলা শুনতে পেল সুন্দর। হ্যালো? লীলা? সুন্দর জিজ্ঞেস করল। ইয়েস। চেহারার সঙ্গে চমৎকার মানানসই ওর গলার স্বর। আমি সুন্দর। সুন্দর মিত্র। ও, তোমার তো ৩টে থেকে ডিউটি শুরু হবে। হ্যাঁ স্যার। তাহলে এখন নিশ্চয়ই রেস্ট নিচ্ছ? স্যার, এনি প্রবলেম? আর কি বলবো, এখানে এসে খুব বোর হচ্ছি। ভাবলাম তুমি যদি ফ্রি থাকো তাহলে তোমার সঙ্গে একটু কথা বলি। হাসলো সুন্দর। আপত্তি নেই তো? আমি আমি দাঁড়াও, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মনে রেখো, আমি তোমার বস নেই। বরং তুমি আমাকে বন্ধু ভাবলে খুশি হব। বাই। রিসিভার নামিয়ে রাখলো সুন্দর। আজ এই পর্যন্ত থাক। কোনো রকম তাড়াহুড়ো করতে চায় না সে। একেক খেলার একেক নিয়ম। টিনার সঙ্গে যে নিয়মে খেলতে হয়েছে তার লীলার সঙ্গে খেলা যাবে না। এখানে কিছুটা ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরার অভ্যাস তার কখনো ছিল না। আজ মনে হচ্ছে এরও একটা আলাদা স্বাদ আছে, অন্য ধরনের রোমাঞ্চ। আর শুধু এর জন্যই এই পাহাড়ে থাকা যায়। এই সময় টেলিফোন বাজলো। অপারেটর জানালো, বড় সাহেবের পিএ লাইনে আছেন স্যার। সুন্দর হ্যালো বলতেই পিএ কথা বলল। স্যার, আপনি কি এখনই একবার হেড অফিসে আসতে পারবেন? স্যার আপনার জন্য অপেক্ষা করছেন। মিস্টার ভার্গব কাগজটা এগিয়ে দিলেন। পাঁচতারা হোটেলের সেল এবং কমিউনিকেশন যেসব অফিসার দেখেন তাদের বছরে কত টাকা দেওয়া হয়, খুব ভালো কাজ হলে কি পরিমাণ উৎসাহ ভাতা দিতে হয় এবং ক্লায়েন্টদের মনোরঞ্জনের জন্য কত টাকার বিল তারা সই করতে পারেন তার হিসাব ওই কাগজে আছে। হোটেল অনুযায়ী অঙ্কটা একটু বেশি বা কম থাকলেও দুর্যোধন মিত্র লক্ষ্য করলেন আকাশ পাতাল পার্থক্য নেই। তারপর জিজ্ঞেস করলেন, এরা ইকোনমি ক্লাসে ট্রাভেল করে? সাধারণত, তবে সিট না পাওয়া গেলে এক্সিকিউটিভ ক্লাসে। পিএ দরজা খুলল। স্যার, উনি এসেছেন। আসতে বলো। কাগজটা একপাশে সরিয়ে রাখলেন দুর্যোধন মিত্র। ঘরে ঢুকলো সুন্দর। গুড মর্নিং ড্যাডি। গুড মর্নিং। হোটেল কেমন লাগলো? ভালো, বেশ ভালো। শোনো, মিস্টার ভার্গব তোমার প্রস্তাবগুলো আমাকে জানিয়েছেন। দিল্লিতে অফিস করার ব্যাপারটা আমারও পছন্দ হয়েছে। গোটা ভারতবর্ষ তো বটেই, বিদেশের সঙ্গে যোগাযোগ রাখতে হলে দিল্লিতে অফিস রাখা দরকার। গুড আইডিয়া। থ্যাঙ্কস। কিন্তু প্রশ্ন হলো, এই বাবদ আমরা কত খরচ করব? হিলটপের এখন যতগুলো ঘর আমরা গেস্টদের দিতে পারি এবং তার সবগুলো যদি ভর্তি হয়ে থাকে, তাহলে যে ইনকাম হবে তার কতটা আমরা ওই অফিসের জন্য খরচ করতে পারি তা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আমাকে আজই দেবে। কিন্তু এটা খুব জরুরি। সুন্দর বলল। আমি তোমার সঙ্গে একমত। কিন্তু ওটা করে হিলটপের ১,০০,০০০ আয় বাড়ল, অথচ ওই অফিসের জন্য ১,৫০,০০০ খরচ হলো। আমি তাহলে এখনই অফিসটা চাইব না। আমরা ১ বছর দেখব। রেসপন্স ভালো দেখলে হিলটপের এক্সটেনশন হবে। আরও রুম বাড়বে। তখন খরচটা কাজে লাগাবো। ড্যাডি, ক্লাসে আমাদের একটা গল্প বলা হতো। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হরলিক্সের উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল। কিন্তু ওরা বিজ্ঞাপন দিয়ে গেছে সমানে। সেই বিজ্ঞাপন দেখে লোক দোকানে গিয়ে শুনতো ওটা নেই। এর ফলে চাহিদা এত বেড়ে গেল যে যুদ্ধ শেষ হলে প্রোডাক্ট বাজারে যখন বেশি দামে এলো তখন বিক্রি বেড়ে গেল হুক করে। হোটেল হরলিক্স নয়, হাসলেন দুর্যোধন। তবে আমরা একজন স্টাফ নিয়ে একটা ছোট অফিস দিল্লিতে খুলতেই পারি। দ্বিতীয় পয়েন্ট, তুমি $৪,০০০ মাসে চেয়েছ। আমেরিকায় এটা কিছু নয়। সেখানে ১ কাপ চায়ের দাম $১.৫। তা দিয়ে এখানে ১০ কাপ চা কেনা যায়। আমরা তোমাকে প্রথম ৩ মাস মাসে ৩০,০০০ করে দেব। তোমার কাজের রিপোর্ট ভালো দেখলে চতুর্থ মাস থেকে ৬০,০০০ করে পাবে। ক্লায়েন্টদের এন্টারটেইনমেন্টের জন্য তুমি মাসে $১,০০,০০০ বিল সই করতে চেয়েছো। এটা ২৫,০০০ এর বেশি সম্ভব নয়। প্লেনে তুমি এক্সিকিউটিভ ক্লাসে তখনই যেতে পারবে
যখন ইকোনমি ক্লাসে কোনো সিট থাকবে না। ওকে, তুমি এবার যেতে পারো। তুমি কি আমার বক্তব্য শুনতে চাইছো না? ও, আমি ভেবেছিলাম তুমি এসব একসেপ্ট করে নিচ্ছ। আমার পক্ষে তোমার এই প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয়। ওয়েল, তুমি কি আজই হোটেল থেকে চলে যেতে চাইছো? না, আমি মনে করছি তুমি আমাকে যথেষ্ট মর্যাদা দিচ্ছ না। মর্যাদা কেউ কাউকে এমনি দেয় না। ওটা যোগ্যতা দেখিয়ে আদায় করে নিতে হয়। তুমি যদি সেটা করতে পারো, তাহলে তোমার প্রস্তাবে আমি আপত্তি জানাবো না। দুর্যোধন মিত্র গম্ভীর মুখে বললেন। ওয়েল, আমি কয়েকটা দিন সময় চাইছি। এই কয়দিন তুমি কি করতে চাইছো? মিস্টার ভার্গব চুপচাপ শুনছিলেন। এবার কথা বললেন। স্যার, আগামী পরশু থেকে গৌহাটিতে ইস্টার্ন ইন্ডিয়া ট্যুরিজম কনফারেন্স শুরু হচ্ছে দুদিনের। মিস্টার মিত্র যদি সেখানে হিলটপকে রিপ্রেজেন্ট করেন, তাহলে খুব ভালো হয়। নিশ্চয়ই, দুর্যোধন মিত্র বললেন। ওখানে গেলে হিলটপ প্রচারিত হবে। আপনি হিলটপ সম্পর্কে সমস্ত তথ্য ওকে দিয়ে দিন। অফিসকে বলুন এয়ার টিকিট বুক করতে, হোটেলের রিজার্ভেশন করতে। ওকে স্যার, আমি যেতে পারি? হ্যাঁ। মিস্টার ভার্গব বেরিয়ে গেলে সুন্দরের দিকে তাকালেন দুর্যোধন। কিছু বলবে? তুমি আমার সঙ্গে একজন কর্মচারীর তফাৎ রাখছো না। দেখো, কাজের জায়গার জন্য ব্যক্তিগত সম্পর্ক গুলিয়ে ফেলো না। কিন্তু আমি তোমার একমাত্র উত্তরাধিকারী। আমি যতদিন বেঁচে আছি ততদিন এই ভাবনাটা মাথায় এনো না। কি বলতে চাইছো? ওয়েল, তোমার স্টেপমাদার তো মা হতে পারেন। মাই গড, আমি এটা কখনো ভাবিনি। এসব কথা না ভাবাই ভালো, দুর্যোধন মাত্র বললেন। আরেকটা কথা, ব্লু লেভেল হুইস্কির দাম অনেক। এক রাতে হাফ লিটার শেষ করার বিলাসিতা আর করো না। তোমার যদি ড্রিঙ্ক করতে ইচ্ছা হয়, ট্রাই ইন্ডিয়ান হুইস্কি। এখন ইন্ডিয়ান হুইস্কির স্ট্যান্ডার্ড বেশ ভালো। তুমি কি আমার উপর মনিটরিং করছো? হোটেলটাকে আমি আমার হাতের তেলোর মতো দেখতে চাই। আর একটা কথা, রিসিপশনে কাজ করে যে মেয়েটি, কি যেন নাম? হ্যাঁ, লীলা প্রধান। ওর সম্পর্কে তুমি কোনো ইন্টারেস্ট দেখিও না। কেন? শক্তমুখে জিজ্ঞাসা করল সুন্দর। কেন মানে? তুমি বুঝতে পারছো না? না, হোটেলের কোনো এমপ্লয়িকে সিকিউরিটি দেওয়া আমার কর্তব্য। বুঝলাম না। আমি এমন কি করেছি যে লীলা বিপদে পড়েছে? একজন সামান্য রিসেপশনিস্ট সম্পর্কে তুমি কেন ইন্টারেস্ট হবে? তাছাড়া ওকে রিকমেন্ড করেছে রাম। ও এখানকার এমপি। যদি লীলা মনে করে ওর কোনো সমস্যা হচ্ছে না আমার সঙ্গে কথা বলতে, তাহলে নিশ্চয়ই তোমার কিছু বলার থাকবে না। উঠে দাঁড়ালে সুন্দর। শোনো, তুমি সময় চেয়েছ। তোমাকে ৪৮ ঘন্টা সময় দিলাম। পরশু এই সময় তোমার মতামত জানাবে। যদি তোমার প্রস্তাব একসেপ্ট না করতে পারি, তাহলে আমাকে ওই হোটেল ছেড়ে দিতে হবে। অফকোর্স। কিন্তু কোথায় যাব? সেটা তোমার সমস্যা। গুড। আমাকে কদিন পরে দিল্লিতে যেতে হবে। আমার স্টেপমাদারের মোবাইল নাম্বারটা দিও তো, ওর সঙ্গে কথা বলবো। কপালে ভাঁজ পড়ল দুর্যোধন মিত্রের। কেন? বাহ! স্টেপ হলেও উনি তো সম্পর্কে আমার মাদার। আমাদের মধ্যে আলাপ পরিচয় থাকা দরকার। বেরিয়ে গেল সুন্দর। দুর্যোধন মিত্র কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। না, এই ছেলেকে আর বিশ্বাস করতে পারছেন না তিনি। ও যদি হিলটপের কাজ না করে, এই শহর থেকে চলে যেতে হবে। তখন দিল্লিতে গিয়ে কৃষ্ণার সঙ্গে দেখা করে কি বলবে, তা তিনি বুঝতেই পারছেন না। তবে যা বলবে তা নিশ্চয়ই ওর পক্ষে যাবে না। দুর্যোধন মিত্র স্থির করলেন আরও কয়েকদিন অপেক্ষা করবেন। এখন পর্যন্ত সুন্দরী তো তার একমাত্র সন্তান। এটা ভাবতেই মনে পড়ে গেল, ব্যাপারটা ঘটেছিল হিলটপের উদ্বোধনের আগে। তারপর প্রায় মাসখানেক কেটে গেছে। শরীরে সন্তান আসছে কিনা তার প্রমাণগুলো এই সময়ের মধ্যে নিশ্চয়ই বোঝা যায়। তার নিজস্ব দ্বিতীয় মোবাইলটা ড্রয়ার থেকে বের করে কৃষ্ণার নম্বর টিপলেন তিনি। রিং হচ্ছে।
তারপর ওর গলা শুনলেন। হ্যালো, কেমন আছো? দুর্যোধন জিজ্ঞেস করলেন। এটা নতুন নাম্বার? হ্যাঁ, ব্যবহার করি না। তুমি কেমন আছো? ভালো না। একটা কথা জানতে ফোনটা করলাম। বলো। তোমার কি এই ঘটনার পর কোনো শারীরিক পরিবর্তন হয়েছে? জোরে হেসে উঠলেন কৃষ্ণা। হঠাৎ? তারপর বললেন, সময় হলে জানাবো। রাখছি। ফোন রাখলেন কৃষ্ণা। ঘরে বসে টিভি দেখছিল সুন্দর। এতকাল দেশের বাইরে থেকে ভারতীয় টিভি না দেখে কোনো ধারণাই তৈরি হয়নি তার। এখন স্বল্পবয়স মেয়েদের উদ্দাম নৃত্য এমটিভিতে দেখতে দেখতে মোহিত হয়ে পড়ল। ঠিক তখনই টিনার ফোন এলো মোবাইলে। হাই টিনা। গিয়ে অবধি একটাও ফোন করনি। সরি ডার্লিং, এত কাজের চাপ যে শ্বাস নিতে পারছি না। বাট আই এম মিসিং ইউ। মি টু। তুমি যদি না আসতে পারো তাহলে আমি যেতে পারি। আই উইল লেট ইউ নো। কবে? কয়েকদিনের মধ্যে। আমাকে তুমি পাগল করে দিয়েছো। তুমিও। ডার্লিং, সামবডি ইজ নকিং মাই ডোর। আমি পরে ফোন করব। রিসিভার রেখেই তার মনে হলো এই ফোনের কথাবার্তা দুর্যোধন মিত্রের কানে পৌঁছে যাবে নিশ্চয়ই। যাকগে, হু কেয়ার্স। কিন্তু টিনার সঙ্গে একটা কি দুটো রাত মন্দ লাগে না। কিন্তু তারপরে ক্লান্তি আসে, যা মেয়েটা বোঝে না। টিনার সঙ্গে শরীর ছাড়া অন্য কথা বলা যায় না। অন্য কথা ভাবতেই লীলার মুখ মনে পড়ে গেল। লীলার সামনে কোনো কথা না বলে 1000 বছর বসে থাকা যায়। সঙ্গে সঙ্গে লীলাকে ফোন করতে ইচ্ছে হলো। গতকালের স্কচের বোতলে অনেকটা এখনো রয়ে গেছে। গ্লাসে একটু ঢেলে নিয়ে চুমুক দিল সে। আজ সরাসরি লীলাকে বলা যাক, যত রাতে হোক ওর ডিউটি শেষ হলে যেন সে এই ঘরে আসে। সে প্রমিস করবে লীলা না চাইলে ওকে স্পর্শ করবে না। ইটস ডিফারেন্ট গেম, অন্যরকম খেলা। খেলার নিয়মও আলাদা। গতকাল যা করে এসেছে সেই পথেই হাঁটবে না আজ। দুপাত্র খেয়ে সে অপারেটরকে চাইল। ইয়েস স্যার। একটু আগে দিল্লি থেকে ফোন এসেছিল, আপনি নিশ্চয়ই নোট করেছেন। না স্যার, আপনার কোনো ফোন আসেনি তো। সঙ্গে সঙ্গে খেয়াল হলো ভুল হয়ে গেছে। টিনা ফোন করেছিল তার মোবাইলে। সে বলল, ও আই এম সরি, রিসেপশনে দিন। রিসেপশন সাড়া দিলে গম্ভীর গলায় বলল, সুন্দর মিত্র বলছি, লীলা প্রধানকে ফোনটা ধরতে বলুন। স্যার উনি তো ডিউটিতে নেই। হোয়াট? ওর তো এখন ডিউটি করার কথা। দুপুরে খবর এসেছিল ওর বাবা খুব অসুস্থ, শুনে ছুটি নিয়ে দার্জিলিংয়ে চলে গেছেন। কি হয়েছে ওর বাবার? আমি ঠিক জানি না স্যার। ওর মোবাইল নাম্বারটা বলুন। বলছি স্যার। ছেলেটি মোবাইল নাম্বার বললে সুন্দর নোট করে রাখল। কখন গিয়েছে? 3টের সময়। একটু আগে অজিত ম্যানশনে পৌঁছে গিয়েছেন। অজিত ম্যানশন? দার্জিলিংয়ের অজিত ম্যানশনে ওর বাবা থাকেন। ওকে। রিসিভার রেখে দিয়ে লীলার নাম্বারটা মোবাইলে টিপল সুন্দর। কোনো সাড়া পেল না। দ্বিতীয়বারে শোনা গেল, দি ডায়াল নাম্বার ইজ আউট অফ রিচ। আরেক পাত্র খেলো সুন্দর। তারপর দিল্লিতে ডলার ভাঙিয়ে যত টাকা পেয়েছিল তা পকেটে ঢুকিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। বাইরে এখন সন্ধ্যা নেমে গেছে। গাড়ির চাবি পকেটেই ছিল। কাউকে কোনো কৈফিয়ত না দিয়ে সেটা নিয়ে বেরিয়ে পড়ল সে। দার্জিলিং যেতে হলে নিচে সমতল হয়ে যেতে হবে। অন্তত 4 ঘন্টার পথ। এই রাতে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হাসল সুন্দর। এই খেলায় বাড়াবাড়িটাই মজা। সমতল ডিঙিয়ে দার্জিলিংয়ের রাস্তায় পড়তেই এমন বৃষ্টি নামলো যে গাড়ি থামাতে বাধ্য হলো সে। অন্ধকারে বৃষ্টির দেয়াল ভেদ করতে পারছে না হেডলাইট। বসে থাকতে থাকতে ঘুম পেয়ে গেল তার। 3 প্যাক হুইস্কি ঘুমটাকে এনে দিল।
যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে রাত 11টা। এখন এগোলে মাঝরাতে দার্জিলিংয়ে পৌঁছবে সে। মোবাইলে নাম্বারটাকে রিপিট করলো সে। একই কথা। না, ফিরে যাওয়ার জন্য সে আসেনি। মোবাইল ফোনটা অফ করে দিল সুন্দর। দার্জিলিং শহরে যখন সে ঢুকলো তখন 2টো বাজে। ওই নিশুতি রাতে রাস্তায় একটা কুকুর পর্যন্ত নেই। দোকান বাড়িঘরের দরজাগুলো বন্ধ। অজিত ম্যানশন কোথায় জানার জন্য একটা মানুষকেও দেখতে পেল না সে। ডাডেন্ডা রোড ধরে মেলের মুখে এসে গাড়ি রাখলো সুন্দর। ওপরে তাকাতেই সে খুশি হলো। যে বিশাল বাড়ির সামনে সে দাঁড়িয়ে আছে সেটাই অজিত ম্যানশন। বড় বড় করে লেখা। কিন্তু এই বাড়িতে নিশ্চয়ই অনেক ফ্ল্যাট আছে। তার কোনটায় লীলারা থাকে? দরজায় দরজায় নক করে লোকের ঘুম ভাঙিয়ে জিজ্ঞাসা করাটা বুদ্ধিমানের কাজ হবে না। গাড়ি নিয়ে সোজা মেলের উপর কাবি হোটেলে চলে এলো সে। বড় হোটেলের রিসিপশনে সারা রাত লোক থাকে। ঘর পেতেও অসুবিধা হলো না তাই। সুন্দরের ঘুম ভাঙল সকাল 8টায়। টয়লেটেই ব্রাশ পেস্ট থাকে। একেবারে স্নান করে নিয়ে সে রিসিপশনে এসে ভাড়া মিটিয়ে অজিত ম্যানশনে চলে এলো গাড়ি নিয়ে। এখন মেল মানুষ ভর্তি। অজিত ম্যানশনের দোকানগুলো খুলে গেছে। একজনকে জিজ্ঞেস করতেই লীলাদের ফ্ল্যাটের হদিস পেয়ে গেল সুন্দর। বেল বাজাতেই দরজা খুলল লীলা। খুলেই চমকে উঠল। সুন্দর দেখল এই সকলে লীলার পরনে বাসন্তী রঙের সালোয়ার কামিজ। তোমার বাবা এখন কেমন আছেন? ভালো নয়। ডাক্তার দেখেছেন? হ্যাঁ, কলকাতা নিয়ে যেতে বলেছেন। অসুখটা কোথায়? হার্টের প্রবলেম। কিভাবে নিয়ে যাবে? আর একটু পরে কাউন্টার খুললে ট্রেনের টিকিট পেতে চেষ্টা করব। এনজেপি থেকে ট্রেন ছাড়ে। কলকাতার কাউকে চেনো? আমার মামা থাকেন। আমি ওকে দেখতে পারি? আপনি হঠাৎ? এর জবাব আমি দেব না। কাল বিকেলে খবরটা পেয়ে গাড়ি নিয়ে আসছিলাম। রাস্তায় বৃষ্টি হওয়ায় আটকে যাওয়ায় মাঝরাতে দার্জিলিংয়ে পৌঁছেছি। না হলে কাল রাতেই আসতাম। চলো। পৌর ভদ্রলোক শুয়েছিলেন খাটে। নীলা আলাপ করিয়ে দিয়ে তার বাবাকে বলল, হিলটপের এমডির ছেলে উনি। ভদ্রলোক হাত জোড় করলেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। রামচন্দ্র বণিকের সুপারিশে মেয়ে ওখানে কাজ পেয়েছে। নতুন কাজ। তবু আমার অসুস্থতার খবর পেয়েই ওকে ছুটি দিয়েছেন আপনারা। মালিকের ছেলে হয়েও আমাকে দেখতে এসেছেন। এরকমটা আজকাল দেখা যায় না। আপনি কথা বলবেন না? আপনি লীলার মা? ঘরে ঢোকা এক প্রৌঢ়া মাথা নাড়লেন। আপনারা তৈরি হয়ে নিন, আমি আসছি। ঘর থেকে বেরিয়ে এলো সুন্দর। পেছন পেছন এসে লীলা জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছেন? প্লেনের টিকিট কাটতে। 2টোয় ফ্লাইট আছে। 3টের মধ্যে উনি পৌঁছে যাবেন। আপনার মামাকে বলুন নার্সিংহোমের ব্যবস্থা করে এয়ারপোর্টে আসতে। সরি স্যার, প্লেনের টিকিট আমরা অ্যাফোর্ড করতে পারবো না। করতে হবে না। এটা হিলটপ বোস্টন দেবে। 8 ঘন্টার মধ্যে 3টি প্লেনের টিকিট কিনে এনে সুন্দর বলল, আমাদের মিনিট 10-এর মধ্যে বেরোতে হবে। মামাকে ফোন করেছিলেন? হ্যাঁ, ওর বন্ধু আছে হুইলার রিসার্চ ইনস্টিটিউটে। সব ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু লীলা থামল। কিন্তু কি? আপনি যে এখানে এসেছেন তা হোটেলে বলেননি? কেন? আমার ফোনটা কাল থেকে কাজ করছিল না। একটু আগে বাজলো। হোটেল থেকে বাবার অবস্থা জানতে চাইছিল। আপনি প্লেনের ব্যবস্থা করেছেন শুনে ওরা অবাক হলো। বলল কাল থেকে আপনাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল না। আপনার বাবা পুলিশকে জানিয়েছেন। হাসল সুন্দর। বলল, ওদের নিয়ে নিচে আসুন। আমি গাড়িতে আছি। নিচে নামল সে। মোবাইল অন করে দুর্যোধন মিত্রের নাম্বার টিপল। সরি ড্যাড, তাড়াহুড়োতে তোমাকে বলে আসিনি। আমি এইমাত্র খবর পেলাম তুমি দার্জিলিংয়ে লীলার বাড়িতে আছো। না, আমি এখন গাড়িতে। আমি তোমাকে নিষেধ করেছিলাম। ও ড্যাডি, তুমি এখনই চলে আসো। যাব। তুমি পুলিশকে বলে দাও আমি ফিরছি। ওদের বাগডোগরায় নিয়ে গিয়ে ফ্লাইটে তুলে দিয়ে ফিরে যাব।
হু ইজ পেইং দিস এয়ারফেয়ার? অবশ্যই হিলটপ। নো। লীলা যে চাকরি করে তাতেও প্লেনের খরচ পেতে পারে না। কলকাতার ডাক্তার যদি বলে অপারেশন করতে হবে তাহলে? মিস্টার ভার্গব ঠিক করবেন লীলা কতটা সাহায্য পেতে পারে। মালিকের ছেলের কোনো কথার দামই নেই। এই ক্ষেত্রে নয়। ফোন কেটে দিল সুন্দর। তারপর সেট অফ করে দিল। মা-বাবাকে পেছনের সিটে বসিয়ে ড্রাইভিং সিটের পাশে বসলো লীলা। গাড়ি চলতে শুরু করলে লীলা বলল, মামা ফোন করেছিলেন, এয়ারপোর্টে আসছেন। লীলার মা বললেন, বাবা, দেবদূতের গল্প শুনেছিলাম ছেলেবেলায়, আজ নিজের চোখে দেখলাম। আমরা কাল হতাশায় ভেঙে পড়েছিলাম, আজ যেন আশার আলো দেখতে পাচ্ছি। আমি একজন সাধারণ মানুষ, কিন্তু সকালে আপনারা কি কিছু খেয়েছেন? ওকে কমপ্লেন আর বিস্কুট দিয়েছিলাম। কার্শিয়াং ট্যুরিস্ট লজ থেকে অনেকগুলো চিকেন স্যান্ডউইচ আর কফি কিনে দিল সুন্দর। লীলা জিজ্ঞেস করল, হিলটপের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। বলা মাত্র ফোন বাজলো। লীলা নাম্বার দেখে বলল, মিস্টার ভার্গব। কথা বলো, কিন্তু আমাকে বলতে বলো না। সুন্দর হাসল। হ্যালো। রিং থামিয়ে কথা বলল লীলা। গাড়ি চালাতে চালাতে আর চোখে তাকালো সুন্দর। লীলা বলল, ইয়েস স্যার। ওকে স্যার। কলকাতায় হার্ট স্পেশালিস্ট আজই দেখাতে চাই বলে উনি ফ্লাইটে যেতে বললেন। বাগডোগরা থেকে 2টোর সময় ফ্লাইট। টিকিট পেয়ে গেছি। ওকে স্যার। মোবাইল ব্যাগে রেখে দিল লীলা। কে? জিজ্ঞেস করল সুন্দর। মিস্টার ভার্গব জানতে চাচ্ছিলেন। কি? আপনি আমাদের লিফট দিচ্ছেন কিনা? বললেন বাবার অসুখের ব্যাপারটা জানিয়ে এখনই ছুটির অ্যাপ্লিকেশন মেইল করতে। আমরা কিভাবে কলকাতায় যাচ্ছি তা জানতে চাইলেন। লীলা তাকালো। আপনি ওদের কিছু জানাননি স্যার? চিন্তা করো না, ফিরে গিয়ে জানিয়ে দেব। মিস্টার ভার্গব খুব গম্ভীর গলায় কথা বলছিলেন। আমার উপর ছেড়ে দাও। ৪৫ মিনিট আগে বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে গেল ওরা। আজ কোনো বিশেষ কারণে ভিজিটর্সদের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না। তার টিকিট বিক্রির কাউন্টারও বন্ধ। একটা ট্রলিতে সুটকেসগুলো চাপিয়ে দিয়ে সুন্দর বলল, আপনারা ভেতরে গিয়ে চেক ইন করুন, আমি অপেক্ষা করছি। ওরা ভেতরে ঢুকে গেল। সুন্দর লক্ষ্য করল, যেতে যেতে লীলা একবার মুখ ফিরিয়ে তাকে দেখে গেল। পাশে দাঁড়ানো একজন পুলিশ সুন্দরকে বলল, ওপাশের সিঁড়ি দিয়ে ওপরের রেস্টুরেন্টে চলে যান। বোর্ডিং কার্ড নিয়ে ওরা ওখানে যেতে পারবেন। ধন্যবাদ জানিয়ে সিঁড়ির খোঁজে এগোলো সুন্দর। দোতলায় উঠে সে নিজের হলঘরটাকে দেখতে পেল। কাউন্টারগুলোর সামনে লাইন পড়েছে। লীলাকে দেখা গেল সুটকেসগুলো ওজন যন্ত্রে তুলে দিচ্ছে। তারপর বোর্ডিং কার্ড নিয়ে মা বাবার সঙ্গে হেঁটে সিঁড়ির কাছে চলে এলো। লম্বা খাড়া সিঁড়ি। সুন্দর চিৎকার করে বলল, লিফট আছে কিনা খোঁজ নাও। মুখ তুলে উপরে সুন্দরকে দেখে অবাক হয়ে গেল লীলা। কিন্তু লীলার বাবা মাথা নাড়লেন। তাকে ধীরে ধীরে উপরে নিয়ে এলো লীলা। ভিজিটর্স আর প্যাসেঞ্জারদের আলাদা করতে একটা কাঠের গেট রয়েছে। সিকিউরিটি চেকে যাওয়ার জন্য মাইকে ঘোষণা করা হচ্ছিল। মা বাবাকে দূরে দাঁড় করিয়ে কাঠের গেটের ওপাশে এসে দাঁড়ালো লীলা। আপনি যা করলেন তার জন্য আমরা কৃতজ্ঞ স্যার। কিছুই করিনি লীলা। তোমার মাকে এখানে আসতে বলো, আমাকে তো যেতে দেবে না। লীলা পেছনের দিকে তাকিয়ে একটু জোরে বলল, মা, একটু আসবে? লীলার মা এগিয়ে এলেন। সুন্দর বলল, সময় ছিল না তৈরি হওয়ার। কোনো প্রস্তুতি ছাড়া আপনারা কলকাতায় যাচ্ছেন, এটা রাখুন। পকেট থেকে মোটা খাম বের করে এগিয়ে দিল সুন্দর। এটা কি? খামটা হাতে নিয়ে জিজ্ঞেস করলেন লীলার মা। সামান্য টাকা আছে, আপনাদের সামনে অনেক খরচ, ওটা একবার দিন। লীলার মা খামটা ফেরত দিলে তার উপর নিজের মোবাইল নাম্বার লিখে দিল সে। তারপর ওটা আবার ফিরিয়ে দিয়ে বলল, প্রাথমিক কিছু খরচ এটা দিয়ে করা যাবে, কিন্তু নার্সিং হোম যদি কোনো প্যাকেজ দেয় তাহলে সেই অ্যামাউন্টটা সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে জানিয়ে দেবেন।
হঠাৎ কেঁদে ফেললেন লীলার মা। তুমি এত ভালো, আমাদের চেনো না জানো না, তবু কিভাবে তোমার ঋণ শোধ করবো জানি না। আশ্চর্য! আমার মা ছেলেবেলায় মারা গিয়েছিলেন। আপনাকে মা ভেবে যদি সামান্য কিছু করি, তাহলে আপনি ঋণ শোধ করার কথা ভাববেন কেন? যান। উনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। হাসল সুন্দর। মাইকে বারংবার যাত্রীদের অনুরোধ করা হচ্ছিল সিকিউরিটি চেক করাতে। নীলা কাঠের গেটের ওপাশে দাঁড়িয়ে বলল, আমি আজ অবধি কারো কাছে কোনো রকম ফেভার নিইনি। জানি না আমার এই চাকরিটা থাকবে কিনা। আপনার সম্পর্কে কিছু কথা শুনেছিলাম, যার সঙ্গে এই ব্যবহারের কোনো মিল নেই। থ্যাংক ইউ স্যার। লীলা চলে যাচ্ছিল। সুন্দর তাকে ডাকল। লীলা। লীলা দাঁড়ালো, ফিরে তাকালো। আমার একটা অনুরোধ রাখবে? মুখ তুলল লীলা, চোখে ঔৎসুক্য। আমাকে এখন থেকে আর স্যার বলো না, সুন্দর বলবে। একটু ভাবলো, মাথা নাড়ল। তারপর মা বাবাকে নিয়ে সিকিউরিটি চেকিং এর দিকে এগিয়ে গেল। ওরা চোখের আড়ালে চলে না যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকলো সুন্দর। তারপর রেস্টুরেন্টে ঢুকে রানওয়ের দিকে কাচের জানালার পাশে টেবিলে বসলো। রানওয়েটা স্পষ্ট দেখা যাচ্ছে। একটা মাঝারি সাইজের প্লেন দাঁড়িয়ে আছে। আকাশ পরিষ্কার। ওয়েটার এলে সে একটা ডাবল ডিমের অমলেট আর টোস্ট দিতে বলল, সঙ্গে কফি। খুব ভালো লাগছিল সুন্দরের। মহিলাদের সঙ্গে অনেক খেলা খেলেছে সে। ক্রিকেটের পরিভাষায় কোনোটা 20-20, কোনোটা ওয়ানডে 50 ওভারের। সেগুলো শুরু হতে না হতেই শেষ হয়ে যায়। চটজলদি একটা উত্তেজনার আগুন পোয়ানো যার নিটফল। কখনো টেস্ট ম্যাচ খেলেনি সে। এই খেলার মজাই আলাদা। তাড়াহুড়ো নেই। ক্লাসিক্যাল বাজনার মতো আলাপ থেকে শুরু। গোড়ায় পৌঁছানোর আগে অনেক চড়াই উতরাই ডিঙোতে হয়। 20-20তে নিতে জানতে হয়। এই খেলায় দিতে শিখতে হয়। স্পিন বোলিংয়ের কাজ হচ্ছে না, স্পিনারকে ডাকো। স্পিনার কাজে আসছে না, আচমকা স্লো বলারকে ডাকো। ফিল্ডিং ছড়িয়ে দাও বাউন্ডারির কাছে। বোলারকে বলো ফুল টস দিতে। দুটো না হয় বাউন্ডারি হবে, তৃতীয়টায় অবধারিত ক্যাচ উঠবে। আজ অবধি কেউ তাকে বলেনি কিভাবে তোমার ঋণ শোধ করবো জানি না। আহা, শুনতেই মন পবিত্র হয়ে গেল। মন যে পবিত্র হয় তা আগে জানতো না সুন্দর। খাবার এলো। খেতে খেতে সুন্দর দেখল এয়ারপোর্ট বিল্ডিং থেকে বেরিয়ে যাত্রীরা লাইন দিয়ে এয়ারক্রাফটের দিকে এগোচ্ছে। এবার লীলাদের দেখতে পেল সে। লীলা তার বাবার হাত ধরে এগোচ্ছে, পেছনে ওর মা। ধীরে ধীরে ওরা পৌঁছে গেল সিঁড়ির কাছে। বোর্ডিং কার্ড দেখিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো। সুন্দর হাত তুলল। নিশ্চয়ই ভেতরে ঢোকার আগে ঘুরে তাকাবে লীলা। তখন তাকে হাত নাড়তে দেখলে খুশি হবে। কিন্তু ওরা ভেতরে ঢুকে গেল। একটু নিরাশ হলো সুন্দর। কফি শেষ করতেই প্লেনের চাকা করাতে লাগলো। তারপর পূর্বে উড়ল বিমান। চোখের নিমেষে আড়ালে চলে গেল। নিচু গলায় সুন্দর বলল, গুড বাই লীলা, যাত্রা শুভ হোক। বাগডোগরা এয়ারপোর্ট থেকে সুন্দরের গাড়ি যখন বেরিয়ে যাচ্ছে, তখন আড়াল থেকে বেরিয়ে এলো একজন। মোবাইল কানে চেপে নিচু গলায় বলল, উনি এইমাত্র এয়ারপোর্ট ছেড়ে বেরিয়ে গেলেন। বাগডোগরা থেকে বেরিয়ে শিলিগুড়িতে পৌঁছাতে না পৌঁছাতে আকাশে মেঘ জমল। পাহাড়ের রাস্তায় পড়ার আগে টিপটিপিয়ে বৃষ্টি শুরু হলো। মন খুব ভালো হয়ে আছে এখন। ভালো কাজ করলে মন যে আনন্দিত হয় তা আজ বেশি করে বুঝছে সে। রাস্তা শুনশান। দুপাশে ফরেস্টের বড় বড় গাছ। পেছনে একটা সুমো গাড়ি আসছে। এখন ঘড়িতে 3টে বাজলেও মেঘ ও বৃষ্টির কারণে আলো কমে এসেছে। কি বলবেন মিস্টার দুর্যোধন মিত্র? একজন সামান্য কর্মচারীকে সাহায্য করার জন্য তাকে হিলটপ থেকে তাড়িয়ে দেবেন? দিতে চাইলেও পারবেন না। রামু আঙ্কেল তার পক্ষে থাকবেন। অবশ্য এখনই বাবার সঙ্গে যুদ্ধে যেতে চায় না সুন্দর। প্রাথমিক গালাগালগুলোকে না হয় হজম করে নেবে সে। শত্রুর শক্তি যাচাই না করে যুদ্ধে নামা উচিত নয়। এই শক্তির কতটা মিসেস দুর্যোধন মিত্রের হাতে তা জানা দরকার। না, এখন আর কোনো নোংরামিতে যেতে ইচ্ছে করছে না। তেমন হলে সে মিস্টার দুর্যোধন মিত্রকে বলবে, আমি তোমার সব কথা মেনে নেব, শুধু লীলাকে স্ত্রী হিসেবে পেতে দাও। স্ত্রী হিসেবে? হাসলো সুন্দর। কিরকম লজ্জা লজ্জা লাগলো। সুমোটা তাকে ওভারটেক করছে। কিন্তু এ কি, বড় গাড়িটা তার গাড়ির গায়ে চলে আসছে কেন? তীব্র হর্ন বাজালো সে। আর তখনই সুমো গাড়ি তার গাড়িকে ধাক্কা মারল। ধাক্কাটা এত জোরে যে সামলাতে পারল না সুন্দর।
গাড়িটা উল্টে খাদের গায়ের গাছগুলোকে নিয়ে নিচে নেমে যেতে লাগলো। ধাক্কায় ড্রাইভিং সিটের পাশে দরজা খুলে গেল সশব্দে। গাড়িটা ঠোক্কর খেতে খেতে নিচে নামছে। তাকালো সুন্দর। প্রচণ্ড যন্ত্রণায় কোকিয়ে উঠে জ্ঞান হারালো সে। শরীরটা ঝুলে রইল পাহাড়ের খাঁজে। গাড়ি ততক্ষণে নিচে আছড়ে পড়েছে। প্রচণ্ড শব্দ হলো। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। সুমো গাড়ির ড্রাইভার উপরের রাস্তা থেকে সেই শব্দ শুনতে পেল। আগুনও দেখল। হাসি ফুটে উঠল তার মুখে। বৃষ্টির মধ্যে সুমো গাড়িটা এগিয়ে গেল পাহাড়ি শহরের দিকে।